হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WBPSC সাকসেস স্ট্র্যাটেজি বাই আনএকাডেমি। আজ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ভাইসরয় পর্বের শেষ পর্ব পার্ট 23 আমি ডিসকাস করব। মাইসেল পাপান সাহা, এডুকেটেড অ্যাট WBPSC দ্য সাকসেস স্ট্র্যাটেজি বাই আনএকাডেমি। আজকে লেকচারটি স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল, লর্ড উইলিংডন 1931-36 1935 পর্যন্ত অলরেডি ভাইসরয় পর্ব ডিসকাস করে দিয়েছি। প্লেলিস্ট ভিজিট করুন পার্টিকুলার আমাদের WBPSC সাকসেস স্ট্র্যাটেজি চ্যানেলে। ওখানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং MCQs ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের প্লেলিস্ট করা আছে। সবার প্রথমেই দেখবেন সেই প্লেলিস্টে সমস্ত ভিডিওস আপ টু পার্ট 22 অবধি আমি সমস্ত কিছু আপলোড করে দিয়েছি। এটা পার্ট 23 যেটা আপলোড করা হচ্ছে আজকে, আজ রেকর্ডেড হচ্ছে, এরপর আপলোড করা হবে। ফার্স্ট অফ অল, লর্ড উইলিংডন এই 1931-36 আমি ডিসকাস করব। এরকম ইম্পর্টেন্ট পয়েন্টস আছে লর্ড উইলিংডনের সময়ে, তৎকালীন তার সময় যে বিখ্যাত ঘটনা। আমার লক্ষ্য হচ্ছে সেই পয়েন্টসগুলোকে আপনাদের সামনে হাইলাইট করা এবং সেখান থেকে কোশ্চেন্স কেমন ধরনের আসতে পারে তার কিছু স্যাম্পল কোশ্চেন দেওয়া। ফার্স্ট অফ অল থিওরি আমি ডিসকাস করবো, তারপরে কিছু স্যাম্পল কোশ্চেন্স থাকবে, লট অফ নিয়ার অ্যাবাউট 20 কোশ্চেন্স থাকবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ফার্স্ট অফ অল, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স 1931। ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স কবে হয়েছিল? 1930। Second Roundtable Conference 1931 and the failure of the conference presumption and the civil disobedience। তার সময় কিন্তু সিভিলের ডিসওবিডিয়েন্স মুভমেন্ট সেটা কিন্তু ফেলিয়ার হয়েছিল, মানে এটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে গেছিল। বোঝা গেল? অ্যানাউন্সমেন্ট অফ দ্য কমিউনাল অ্যাওয়ার্ড 1932 আন্ডার হুইচ সেপারেট কমিউনাল ইলেকট্রোস ওয়াজ সেট আপ। এই যে কমিউনাল অ্যাওয়ার্ড 1932 এর মানে কি? এর মানে হচ্ছে প্রত্যেক সম্প্রদায়, এদিকে যেমন ব্যাকওয়ার্ড ক্লাস থাকবে, এদিকে শিখ, জৈন, বৌদ্ধ, মুসলিম, প্রত্যেকের জন্য পার্টিকুলার কমিউনাল অ্যাওয়ার্ড থাকবে, মানে প্রত্যেকের জন্য নিজস্ব রিপ্রেজেন্টেশন থাকবে। বোঝা গেল? সেপারেট মানে কি? ধরুন কোনো একটা জায়গায় মুসলিম মেজরিটি বেশি, সেখানে মুসলিম ক্যান্ডিডেটই সেখান থেকে ভোটে দাঁড়াতে পারবে এবং তাদেরকে মুসলিমরাই ভোট দেবে। ঠিক সেরকম মানে পার্টিকুলার সম্প্রদায়ের জন্য পার্টিকুলার ভোটে দাঁড়ানো বিশেষ। বোঝা গেল? দ্যাট ইজ কল্ড কমিউনাল অ্যাওয়ার্ড, মানে পার্টিকুলার কমিউনাল ইলেক্টোরেটস, মানে যে ভোট প্রার্থী যারা ভোটে দাঁড়ায় তারা পার্টিকুলার মানে কমিউনিটি থেকে দাঁড়াতে পারবে। একদম ক্লিয়ার করতে হবে এই জায়গাটা। নেক্সট যে পয়েন্ট, যে ফার্স্ট ইন্টু ডেথ বাই গান্ধীজি। আমরণ যে অনশন 1932 সালে এই কমিউনাল অ্যাওয়ার্ডের বিরুদ্ধে তিনি করেছিলেন এবং তারপরে কিন্তু আমাদের পুনা প্যাক্ট সাইন হয়। কাদের মধ্যে? গান্ধীজি আর BR আম্বেদকরের মধ্যে। তিনি কমিউনাল অ্যাওয়ার্ডটা মেনে নিয়েছিল, মানে ডিপ্রেস যে ক্লাস ছিল তাদের জন্য সেপারেট কিছু রাইটস থাকবে, সেটা তিনি মেনে নিয়েছিলেন লাস্ট অবধি। আমরণ অনশন করতে করতে শেষ পর্যন্ত কিন্তু তিনি হার মেনেছিলেন। সেটা কোন জেলে? ইয়োরবাদার প্রিজন, মানে এই জেলে তিনি করেছিলেন। বোঝা গেল? আচ্ছা, থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স তার সময় হয়েছিল 1932 সালে। আর একটা কথা, ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে কিন্তু কংগ্রেস থেকে কোনো প্রতিনিধি যায়নি, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে গিয়েছিল। আবার থার্ড রাউন্ড টেবিল কনফারেন্সে সেখানেও কিন্তু কোনো প্রতিনিধি কংগ্রেস থেকে যায়নি। বোঝা গেল? একমাত্র সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে কংগ্রেসের হয়ে গান্ধীজি এবং মহিলাদের দল হয়ে, মানে মহিলাদের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ করেছিলেন। কে হবে এটা? এটা সরোজিনী নাইডু। বোঝা গেল নামটা? আচ্ছা, নেক্সট বলেছে সিভিল লঞ্চ ইন্ডিভিজুয়াল সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট, মানে পার্টিকুলার বলতে পারি সত্যাগ্রহী এই যে আন্দোলনগুলো, মানে ইন্ডিভিজুয়াল সিভিল, মানে আমরা নিজেরা আইন মানবো না, এই যে সময় 1933 সালে হয়েছিল, এটা ইন্ডিভিজুয়াল যে মুভমেন্টগুলো সেটা কিন্তু লর্ড উইলিংটনের সময় এটা কিন্তু চালু হয়েছিল। তাহলে লর্ড উইলিংটন সম্পর্কে যতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট তাই ফার্স্ট স্লাইডে ডিসকাস করলাম, এরপরেও কিছু আছে সেগুলো দেখতে হবে। এটা কি বলেছে? দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এনাক্টেড। বোঝা গেল? তারপরে এস্টাবলিশমেন্ট অফ দ্য অল ইন্ডিয়া কিষাণ সভা, এটা 1936 সালে অল ইন্ডিয়া কিষাণ সভা প্রতিষ্ঠা হয়েছিল। এটা কার দ্বারা? এবং কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, এটা খুব ইম্পর্টেন্ট, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি যেটা ছিল সেটা কার দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল? সেটা হচ্ছে আচার্য নারায়ণ দেব। বোঝা গেল? অ্যান্ড জয়প্রকাশ নারায়ণ 1934। 1936 সালে অল ইন্ডিয়া কিষাণ সভা এবং 1934 সালে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি যেটা আচার্য নরেন্দ্র দেব এবং জয়প্রকাশ নারায়ণ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে কি? বার্মা সেপারেটেড ফ্রম ইন্ডিয়া। আর যে বার্মা ছিল সেটা কিন্তু ইন্ডিয়া থেকে সেপারেট হয়েছিল 1935 সাল। বোঝা গেল? 1935 সালে কিন্তু বার্মা সেপারেটেড হয়েছিল, তার আগে অবধি কিন্তু এরা ব্রিটিশদের আন্ডারে ছিল। ঠিক লর্ড লিথিনগো তারপরে এসেছিলেন, তার সময়কালটা ছিল 1936 সাল থেকে 1944 সাল। বোঝা গেল? অনেকটা টেনের ছিল, অনেকটা সময়কাল বড় লেটের। তার সম্পর্কে অনেক ইম্পর্টেন্স কিছু ঘটনা আছে অনেকগুলি, সেগুলো আমাদের পরপর পয়েন্টস ওয়াইজ দেখব।
ফার্স্ট পয়েন্ট যেটা বলেছে যে ফার্স্ট জেনারেল ইলেকশন সেটা 1936 এবং 1937 সালে কন্ডাক্ট হয়েছিল। প্রথম জেনারেল ইলেকশন, প্রথম সাধারণ নির্বাচন, যেটা কংগ্রেস জয় করেছিল, কংগ্রেস গেইনড, বোঝা গেল। এবং এখান থেকে একটা পয়েন্ট দেখতে হবে যে মেজরিটি ইন 5 প্রভিন্সেস অ্যান্ড ফ্রম কোয়েলিশন ইন 3 আদার প্রভিন্সেস। কংগ্রেস কিন্তু 5খানা প্রভিন্সে সে মেজরিটি পেয়েছিল, সেখানে নিজের সরকার গঠন করেছে। আর বাকি যে 3টে ছিল সেখানে কোয়ালিশন, মানে অন্য পার্টির সাথে কোয়ালিশন করে গভর্নমেন্ট গঠন করেছিল। টোটাল তাহলে 8টা জায়গায় ওর সরকার ছিল, বোঝা গেল। তারপর যে রেজিগনেশন অফ দ্য কংগ্রেস মিনিস্টার আফটার দ্য আউটব্রেক অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার 2, 1939-এর পরে কংগ্রেস মিনিস্টাররা কিন্তু তারা রেজিগনেশন দিয়ে দিয়েছিল, কারণ ব্রিটিশ তাদের যে কথা কিন্তু রাখেনি। ব্রিটিশদের কথা ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা কিন্তু ডোমিনেন্স স্ট্যাটাস দিয়ে দেবে বা ভারতের স্বাধীনতা দেবে, তার কোনো কিছু কিন্তু ব্রিটিশরা মানেনি। তার জন্য কিন্তু এই জিনিসটা কংগ্রেস যারা ছিল তারা কিন্তু রেজিগনেশন দিয়েছিল, কংগ্রেস নেতারা। লর্ড লিথিনকো সম্পর্কে আরও কিছু পয়েন্টস দেখবো পরের স্লাইডে। এখানে বলছে সুভাষচন্দ্র বোস ইলেক্টেড প্রেসিডেন্ট অফ কংগ্রেস অ্যাট দ্য 51 সেশন অফ দ্য কংগ্রেস। কংগ্রেসের 51 সেশনে, 51তম সেশনে 1938 সালে। তো হরিপুরা কংগ্রেস সেশন, নামটা বলে দিই, হরিপুরা। কী হবে আনসারটা? হরিপুরা, বোঝা গেল। হরিপুরা যে কংগ্রেস সেশনে তিনি কিন্তু প্রেসিডেন্সি পেয়েছিলেন। তারপরে বোস কিন্তু আরও একবার ইলেক্টেড হয়েছিলেন 1939 সালে ত্রিপুরি কংগ্রেস সেশন ছিল সেখানে। বাট গান্ধীজির সাথে মতানৈক্য ছিল, গান্ধীজি চায়নি সুভাষচন্দ্র বোস আসলে প্রেসিডেন্ট থাকুক কংগ্রেসের, তাই কিন্তু সেখানে যে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি গঠন নেওয়ার ঝামেলা হচ্ছে। কী নিয়ে? এই পরীক্ষা আসে এটা, যে কিসের ঝামেলা ছিল? ওয়ার্কিং কমিটি নিয়ে। যখন সুভাষচন্দ্র বোস এসে ইলেক্টেড প্রেসিডেন্ট হলো পট্টবী সীতারামাইয়াকে হারিয়ে, সেই সময় এক্স্যাক্টলি কী হয়েছিল? গান্ধীজি এবং অন্যান্য যারা ছিল কংগ্রেসের ওয়ার্কিং কমিটি থেকে তারা কিন্তু রেজিগনেশন দিয়েছিল, পুরো ওয়ার্কিং কমিটি সম্পূর্ণ ভেঙে গেছিলো। তাই কংগ্রেসের প্রথম সারির নেতারা সমস্ত রেজিগনেশন দিয়েছিল গান্ধীজির কথা অনুযায়ী। তা সেই ক্ষেত্রে সুভাষচন্দ্র বোস এক প্রকার বাধ্য হয়েই, এবং তিনি চাননি গান্ধীজিকে ছুটিয়ে কোনো কাজ করতে, তিনি সসম্মানে কিন্তু একমত কংগ্রেস ছেড়েই বেরিয়ে চলে আসে। শুধুমাত্র পদ ত্যাগ নয়, সেই জায়গাটা ছেড়ে কিন্তু সে বেরিয়ে আসলো এবং তিনি ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন। সেটা 1939 সালে। এটাও আসে যে কত সালে ফরওয়ার্ড ব্লক তৈরি হয়? 1939 সালে, বোঝা গেল। তার ঠিক পরে লাহোর রেজলিউশন, যেটা মার্চ 1940 থেকে, মানে 1940 হয়েছিল, বাই দ্য মুসলিম লীগ ডিমান্ডেড ফর দ্য সেপারেট স্টেট অফ মুসলিমস। এই পরীক্ষাটা আছে কোন সেশন থেকে অল ইন্ডিয়া মুসলিম লীগ যে পাকিস্তানের, মানে একটা সেপারেট স্টেট হবে মুসলিমদের জন্য, এই দাবিটা বা পাকিস্তান প্রস্তাবটা কোন মানে সেশন থেকে আসলো? সেটা 1940-এর লাহোর সেশন। এই জায়গাটা কিন্তু আসবে, এটা ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। যে 1940-এর লাহোর যে সেশন ছিল, সে লাহোর সেশনে কিন্তু ঠিক হলো যেটা সেপারেট আমাদের একটা স্টেট লাগবে মুসলিমদের জন্য। তারপরে হচ্ছে আগস্ট অফার 1940 সাল, এর ভাইসরয় দিয়েছিল। আগস্ট অফারে কী বলা হয়েছিল? যে ভারতীয়দের জন্য একটি সংবিধান রচনা করা হবে, একটা প্রস্তাব। এবং সেটা কে করেছিল? ভাইসরয় আগস্ট অফার দিয়েছিল। এবং সেটা ক্রিটিসিজম বাই দ্য কংগ্রেস কিন্তু এটা ক্রিটিসিজম করেছিল। অ্যান্ড দ্য এন্ডোর্সমেন্ট বাই দ্য মুসলিম লীগ, কিন্তু মুসলিম লীগও ক্রিটিসাইজ করেছিল। ভিনসেন্ট চার্চিল সেই সময় ইলেক্টেড এজ এ প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড 1940 সালে, কিন্তু সেই সময়কালীন ভিনসেন্ট চার্চিল ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীরা আসে যে 1940 চলাকালীন বা সেই সময়কালীন, মানে ব্রিটিশের কে প্রধানমন্ত্রী ছিলেন? অ্যান্সার কী হবে? ভিনসেন্ট চার্চিল, বোঝা গেল। তাহলে এই জায়গায় প্রত্যেকটা পয়েন্টস ইম্পর্টেন্ট, সেই প্রত্যেকটা পয়েন্টসকে খাতায় নোট ডাউন করতে হবে। নেক্সট সাইডে চলে যাব। এখানে দেখবো ঠিক একই পয়েন্টস আসছে যে এসকেপ অফ দ্য সুভাষচন্দ্র বোস ফ্রম ইন্ডিয়া 1941 অ্যান্ড অর্গানাইজেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। সুভাষচন্দ্র বোস 1941 সালে ইন্ডিয়া ছেড়ে চলে গেল এবং অর্গানাইজ করলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, INA, বোঝা গেল এই জিনিসটা। তাহলে কত সালে চলে গিয়েছিল? 1941 সালে। তারপরে বললো ক্রিপস প্ল্যান টু অফার দ্য ডমিনেন্স স্ট্যাটাস। ঠিক তারপরে 1942 সালে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ভারতে আসলো ক্রিপস প্রস্তাব নিয়ে। এখানে বলা হলো ভারতকে ডমিনেন্স স্ট্যাটাস দেবে, কোনো পূর্ণ স্বাধীনতা নয় কিন্তু, মানে ব্রিটিশদের আন্ডারে থাকবো কিন্তু ভারতীয় প্রতিনিধিরা শাসন করবে, বোঝা গেল। ভারতবর্ষের মধ্যে থাকবে কিন্তু শাসন করবে কে? তার টপ লেভেলে কে থাকবে? টপে থাকবে কিন্তু ব্রিটিশ, বোঝা গেল। টপে থাকবে কিন্তু ব্রিটিশরা, তাহলে বুঝতে হবে জায়গাটা। এর তো ডমিনেন্স স্ট্যাটাস। তারপরে বলেছে পাসিং অফ দ্য কুইট ইন্ডিয়া রেজলিউশন বাই দ্য কংগ্রেস 1942। 1942 সালে যে কুইট ইন্ডিয়া রেজলিউশন, সেটা কিন্তু
তার সময় কিন্তু একটা পাস আউট হয়েছিল, ভারত ছাড়ো আন্দোলন, গান্ধীজি দেখেছিল এটা, বোঝা গেল। তারপরে কি আগস্ট রেভলিউশন আউটব্রেক এটা। আচ্ছা আমরা এক্স্যাক্টলি যে বলতে পারি যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট কার আউটব্রেক কিসের জন্য হয়েছিল, আগস্ট রেভলিউশন এবং তার সাথে ক্রিপস মিশন, দুটো একসাথে। তাহলে রিভল্ট অফ 1942 অ্যান্ড দ্য অ্যারেস্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল লিডার্স, খুব ইম্পর্টেন্ট যে 1942 সালে ভারত ছাড় আন্দোলনের সময় সমস্ত প্রথম সারির নেতারা কংগ্রেসের কিন্তু অ্যারেস্ট হয়েছিল, বোঝা গেল জিনিসটা। প্রথম সারির নেতারা কংগ্রেস কিন্তু অ্যারেস্ট করেছিল। তার ঠিক পরে চলে আসবো যে ডিভাইড অ্যান্ড কুইট স্লোগান এট করাচি সেশন। ডিভাইড অ্যান্ড কুইট স্লোগান কি জিনিসটা, কি ডিভাইড করো এবং চলে যাও, বোঝা গেল। স্লোগান করাচি সেশন 1944 বাদে মুসলিম লীগ। মুসলিম লীগ বলছে ভাগ করো, মানে ইন্ডিয়া যদি থাকে এরকম, যদি ইন্ডিয়ার ম্যাপটা আঁকার চেষ্টা করছি, সাপোজ এরকম ইন্ডিয়ার ম্যাপ একটা হলো, বলেছে ইন্ডিয়াকে ভাগ করো, এখানে চলে যাও, এখানে পাকিস্তান ছিল, মানে কি সেপারেট স্টেট করো, বেরিয়ে যাও, ব্রিটিশদেরকে বলেছে, বোঝা গেল এই জিনিসটা। ঠিক আছে, পরের পয়েন্টে চলে যাব। এবার লর্ড ওয়েভেল সম্পর্কে আমি ডিসকাস করব। বলছে চক্রবর্তী রাজা গোপালাচারী বা সিআর ফর্মুলা 1944 সালে কিন্তু তার সময় কিন্তু প্রপোজ হয়েছিল, বোঝা গেল। আচ্ছা, তার ঠিক পরের পয়েন্টটা বলে দেবো যে ফেলার অফ দ্য গান্ধী জিন্না প্যাক্ট। 1944 সালে গান্ধী জিন্না একটা প্যাক্ট হয়েছিল, দীর্ঘ আলোচনার পরে সেটা কিন্তু ফেলার হয়ে যায়। তারপরে কি ওয়াভেল প্যালেন যেটা হয়েছিল সিমলা কনফারেন্সের সময়, সেটা কিন্তু তার সময় কিন্তু টুকপ্লেস ঘটেছিল এই জিনিসটা, বোঝা গেল। তারপরে বলছে এন্ড অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার টু, 1945 সালে কিন্তু ওয়ার্ল্ড ওয়ার টু হয়েছিল, মানে শেষ হয়েছিল তার সময়। তারপরে কি বলেছে প্রপোজালস অফ দ্য ক্যাবিনেট মিশন, 1946 সালে কে ছিল ক্যাবিনেট মিশনে, স্ট্যাফোর্ড স্ক্রিপ্স ছিলেন উইলিয়াম আলেকজান্ডার, আরেকজন কে ছিল এটা কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। এই ক্যাবিনেট মিশনে মেন কারা ছিলেন, বোঝা গেল। আরটা কি অ্যাকসেপ্টেন্স বাই দ্য কংগ্রেস, এই ক্যাবিনেট মিশন কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করা হয়েছিল এবং তার এই ক্যাবিনেট মিশনের ভিত্তিতেই কিন্তু আমাদের কি গণপরিষদ গঠন হয়েছিল। যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যে গণপরিষদের যে গঠনটা সেটা কিন্তু ক্যাবিনেট মিশন দিয়ে, পরীক্ষাটা বারবার দেয় এটা, যে গণপরিষদের যে গঠনটা হয়েছিল সেটা কিসের ভিত্তিতে, বোঝা গেল। অবজারভেন্স অফ দ্য ডিরেক্ট অ্যাকশন ডে, আগস্ট 16 খুব ইম্পর্টেন্ট সময় 1948 সাল, এখানে কিন্তু কংগ্রেস মুসলিম লীগ ডিরেক্ট অ্যাকশন ডে রেখেছিল, কোথায়, বাংলাতে। মানে কি যদি তোমরা ভাগ না করো আমরা ডাইরেক্ট এই জায়গা জবরদখল করবো, দরকার হলে হিন্দুদেরকে একদম হত্যা করে, চরম হত্যা নেওয়া চলেছিল, কোথায়, নোয়াখালী এবং কলকাতাতে। কলকাতায় কলেজ স্ট্রিটে পুরো বাংলায় তখন নৈরাজ্য অবস্থা। মুসলিম লীগ ডিরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করেছিল যে আমরা ক্ষমতা ছিনিয়ে নেব, বোঝা গেল। প্রথমত এসে সেপারেশন কংগ্রেস কিন্তু কখনোই মানতে চায়নি, তা তাদের বিরোধিতায় মুসলিম লীগ দেখছে এই সময় খুব বিপদ, ঘোর বিপদ, আমাদের কি উপায়, আমরা জোর করে কাজ করব, বোঝা গেল। এই জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি, নেক্সট স্লাইডে চলে আসবো। বলছে ইলেকশন টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তার সময় হয়েছিল, অ্যান্ড ফরমেশন অফ দ্য ইন্টেরিয়ার গভর্নমেন্ট বাই দ্য কংগ্রেস। সেপ্টেম্বর 1946 সালে কংগ্রেস কিন্তু একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট গঠন করলো তাদের সমস্ত মিনিস্টারদের নিয়ে। তারপরে কি অ্যানাউন্সমেন্ট অফ দ্য এন্ড অফ দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বাই দ্য ক্লেমেন্ট অ্যাটলি। ক্লেমেন্ট অ্যাটলি কিন্তু ঘোষণা করলো যে ভারতবর্ষের ব্রিটিশদের রাজ শেষ এবং ভারত আজকের থেকে এরপর থেকে স্বাধীন স্টেট বা স্বাধীন দেশ হিসেবে পরিচিত হবে। কত সালে, ফেব্রুয়ারি 20, 1947, মানে আমাদের দেশ স্বাধীনের সময় তাহলে কে প্রাইম মিনিস্টার ছিল ব্রিটিশের, ক্লিমেন্ট অ্যাটলি। মারাত্মক ইম্পর্টেন্ট, আমাদের দেশ যখন স্বাধীন হচ্ছে তখন কিন্তু ইংল্যান্ডের বা ব্রিটিশের প্রধানমন্ত্রী কে ছিল প্রাইম মিনিস্টার, উত্তরে কী হবে, ক্লিমেন্ট অ্যাটলি, বোঝা গেল জিনিসটা। ক্লিমেন্ট অ্যাটলি তিনি ফেব্রুয়ারি 20, 1947 সালে এই জিনিসটা কিন্তু ঘোষণা করলো, বোঝা গেল যে এন্ড অফ দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, ভারতবর্ষে ব্রিটিশদের শাসন শেষ। তার ঠিক পরে চলে আসবো লর্ড মাউন্টব্যাটেন সম্পর্কে, ঠিক আছে, আমাদের শেষ ব্রিটিশ ভাইসরয় বলতে পারি জিনিসটা আমরা, বোঝা গেল। আর স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল বলতে পারি, স্বাধীন ভারতে, বারো বুঝিয়ে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন, তার মাথায় যেন থাকে জিনিসটা। তারপরে কি হয়েছিল, চক্রবর্তী রাজা গোপালাচারী, আমাদের ভারতীয় প্রথম এবং শেষ গভর্নর জেনারেল, ভারতীয়। এই জায়গায় ভুল নয়, এগুলো পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট, আর একবার বলে দিচ্ছি, লর্ড মাউন্টব্যাটেন যিনি ছিলেন তিনি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। তারপরে চক্রবর্তী রাজা গোপালাচারী আসলেন, তিনি প্রথম ভারতীয় এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল, বোঝা গেল। এর আগে ভারতীয়রা কারো হয়নি, কেউ হয়নি ভারতীয়রা। তারপরে বলছে তিনি লর্ড মাউন্টব্যাটেন জুন 3,
বা জুন প্ল্যান অ্যানাউন্স করেছিল। বোঝা গেল? ইন্ট্রোডাকশন অফ দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল in the House of the Commons, appointment of the two boundary commissions under Sri Cyril Ratcliffe and partition of Bengal and the Punjab. এসব বোঝাতে পারলাম। কি কি পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট? জুন 3 প্ল্যানটা বলতে হবে, ইন্ডিপেন্ডেন্স বিল তিনি উত্থাপন করেছিলেন, আর বাউন্ডারি কমিশন তিনি নিয়োগ করেছিলেন স্যার র্যাডক্লিফের জন্য। র্যাডক্লিফ কাকার মধ্যে? র্যাডক্লিফ ছিল আমাদের পাকিস্তান, আমাদের ইন্ডিয়ার মধ্যে। বোঝা গেছে? আর পার্টিশন অফ বেঙ্গল আর পাঞ্জাব যিনি করেছিলেন, তিনি দাঁড়িয়ে থেকে জিনিসটা করেছেন। বোঝা গেল? লর্ড মাউন্টব্যাটেন। আমি এতক্ষণ পুরো থিওরি পোর্শনটা এবং ভাইসরয় পর্বটা সম্পূর্ণ শেষ করে দিলাম। আজকে যে থিওরিটা পড়ালাম তার উপর বেসিস করে 20 এমসিকিউস আছে। চটচলতি এমসিকিউসগুলো বলে দেবো এক্স্যাক্টলি। বোঝা গেছে? তাহলে ফার্স্ট এমসিকিউ আজকে 301, অর্থাৎ অলরেডি আমি 300 এমসিকিউস আমি কভার করেছি 22 ভিডিওসের মধ্যে। এমসিকিউসগুলো খুব ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। এমসিকিউসগুলো প্রত্যেকটা মন দিয়ে দেখতে হবে। বোঝা গেল জিনিসটা? কি বলেছে? সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স 1931 সাল, ডিউরিং হুজ টেনার? এটা কার সময় হয়েছিল? লর্ড উইলিংটন, লর্ড লিথিনগো, লর্ড ডাফরিন আর লর্ড ল্যান্সডাউন। তাহলে অ্যান্সারটা কী হবে? কে বলতে পারবে? অ্যান্সারটা কী হবে? ফার্স্ট অপশন তাহলে কী হলো? লর্ড লিথিনগো, লর্ড উইলিংটন, লর্ড ডাফরিন অ্যান্ড লর্ড ল্যান্সডাউন। তো এইসব প্রশ্নগুলো এখানে সবসময় বলবো যে থিওরি পোর্শনটা যদি 1 থেকে 2 বার আরও রিড করা যায় না, সব থেকে বেটার হয়। থিওরি পোর্শনটা রিড করলে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। তো এখানে অ্যান্সারটা কী হবে? লর্ড লিথিনগো। তার বাকি যে অ্যান্সারগুলো ক্রস, অ্যান্সার হচ্ছে অপশান এ 301। বোঝা গেল জিনিসটা? নেক্সট কোশ্চেন 302 চলে আসবো। হচ্ছে অ্যানাউন্সমেন্ট অফ দ্য কমিউনাল অ্যাওয়ার্ড 1932 আন্ডার হুইচ সেপারেট কমিউনাল ইলেকট্রোডস ওয়ার সেট আপ ডিউরিং হুজ টেনার। যে সেপারেট যে ইলেকট্রোড যেটা হয়েছিল কার সময় হয়েছিল, এবং তার সময় কিন্তু কমিউনাল অ্যাওয়ার্ড যেটা 1932 সেটা ঘোষণা হয়েছিল। এখানে অপশান 4টে আছে, লর্ড উইলিংটন, লর্ড লিথিনগো, লর্ড ডাফরিন, লর্ড ল্যান্সডাউন। কোনটা হবে? বাকি 3টে কেটে দাও। প্রথমটা লর্ড উইলিংটন, আমাদের ঢুকলো এটা, এটা হচ্ছে অ্যান্সার। তার 302 কোনটা হবে? অপশান এ। নেক্সট চলে আসবো। থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স অকার্ড ডিউরিং হুজ টেনার? থার্ড যে রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল তার কার সময় হয়েছিল? আবার 4টে অপশান দেখে নিই, লর্ড উইলিংটন, লর্ড লিথিনগো, লর্ড ডাফরিন, লর্ড ল্যান্সডাউন। এবং আনসার কোনটা হবে? লর্ড উইলিংটন। বাকিদের অপশানগুলো কাটা। বোঝা গেল? 303 ইম্পর্টেন্ট, মানে লর্ড উইলিংটন সম্পর্কে সমস্ত ইনফরমেশন দিয়ে দিচ্ছি। এই রকম স্যাম্পল কোশ্চেন আসতে পারে, এটা আইডিয়া, বেসিক আইডিয়া দিচ্ছি এই সম্পর্কে। নেক্সট চলে যাবো আমি। বলছে লঞ্চ দ্য ইন্ডিভিজুয়াল সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট 1933 ডিউরিং হুজ ভাইসরয়শিপ? কোন ভাইসরয়শিপের সময় সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট 1933 যেটা সেটা হয়েছিল? এটা দেখে নিই। 4টে অপশানের মধ্যে কোনটা হবে? এটাও কিন্তু লর্ড উইলিংটন হবে। বোঝা গেল? বাকি অপশান 3টে কিন্তু কাটা। বোঝা গেল জিনিসটা? তা দেখতে হবে যে ইন হুজ ভাইসরয়শিপ বার্মা সেপারেটেড ফ্রম ইন্ডিয়া। বার্মা তো যেটা আমাদের ইন্ডিয়া থেকে সেপারেট করেছিল, এটা কার সময়? দেখে নিই। আবার 4টে অপশান, এটাও কিন্তু লর্ড উইলিংটন হবে। তার লর্ড উইলিংটন সম্পর্কে 5টা কোশ্চেন বলে দিলাম। এই 5টা খুব ইম্পর্টেন্ট, বাকিগুলো দেখতে হবে থিওরি থেকে। এই 5টা ইনফরমেশন কিন্তু মাথায় রাখতেই হবে। বোঝা গেল? ভিভিআই 5টাই কিন্তু ভিভিআই, বাকিগুলো কিন্তু হবে না। নিশ্চয় বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন চলে আসবো। ফার্স্ট জেনারেল ইলেকশন 1936 টু 1937 অকার্ড। ফার্স্ট জেনারেল ইলেকশন কার সময় হয়েছিল? এটা আবার 4টে অপশন দেখে নিই, লর্ড উইলিংটন, লর্ড লিথিনগো, লর্ড ওয়েভেল, লর্ড ল্যান্সডাউন। এখানে কিন্তু লর্ড উইলিংটন হবে না, লর্ড ওয়েভেলও হবে না, লর্ড ল্যান্সডাউনও হবে না, এটা কিন্তু লর্ড লিথিনগো হবে। বোঝা গেল? লর্ড লিথিনগোর সঙ্গে ফার্স্ট জেনারেল ইলেকশন 1936 1937 এটা কিন্তু হয়েছিল। নেক্সট, Subhash Chandra Bose elected President of Congress at the 51st session of the Congress during whose tenure? কার সময় হয়েছিল সুভাষ চন্দ্র বোস ইলেক্টেড হয়েছিল প্রেসিডেন্ট কংগ্রেস হিসাবে? আবার 4টে অপশন দেখিনি, লর্ড উইলিংটন, লর্ড লিথিনগো, লর্ড ওয়েভেল, লর্ড ল্যান্সডাউন। এটা কিন্তু লর্ড লিথিনগো। পুরোটা ক্লিয়ার করতে পেরেছি? বাকি 3টে কিন্তু হবে না, ইম্পর্টেন্ট। এটা অ্যান্সার তাহলে 307, অ্যান্সারটা কি হলো? অপশন বি। চলে আসবো এটা। বলছে সুভাষ চন্দ্র বোস ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দ্য কংগ্রেস অ্যাট দ্য 51st সেশন অফ দ্য কংগ্রেস ডিউরিং হুজ টেনার? দেখে নিই আমি।
আবার লর্ড উইলিংটন, লর্ড লিথিনগো, লর্ড ওয়েভেল, লর্ড ল্যান্সডাউন। তাহলে অপশানটা কী হবে? অবভিয়াসলি লর্ড লিথিনগো। ক্লিয়ার করতে পেরেছি? নেক্সট চলে আসবো। বলছি লাহোর রেজলিউশন বাই দ্য মুসলিম লীগ ডিমান্ড ফর দ্য সেপারেট স্টেট অফ মুসলিম ডিউরিং হুজ ভাইসরয়শিপ, কার সময় এটা হয়েছিল? এটা একদম মারাত্মক ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। কী হবে এটা? এটা অ্যান্সার হবে কিন্তু লর্ড লিথিনগো। কী হবে? লর্ড লিথিনগো। সুইজারল্যান্ডের কোশ্চেনটা ভিভিআই, কার সময় এটা হয়েছিল? বোঝা গেল জিনিসটা? এটা বলে দিচ্ছি, উইনস্টন চার্চিল ওয়াজ ইলেক্টেড প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড ডিউরিং হুজ ভাইসরয়শিপ, কার ভাইসরয়শিপ হয়েছিল? দেখে নিন, এটাও কিন্তু লর্ড লিথিনগো হবে। বোঝা গেছে? মানে মিল পাওয়া যাচ্ছে, মানে এখান থেকে এরকম কোশ্চেন ব্যবহার করছি স্যাম্পল কোশ্চেন। মনে হতে পারে যে স্যার এরকম একই উত্তর কেন আনছেন? আর এইগুলো স্যাম্পল কোশ্চেন বা থিওরি পড়ানোর পরে একটা আইডিয়া দিচ্ছি বেসিক। বোঝা গেল? 311 বলছে ডিভাইড অ্যান্ড কুইট স্লোগান অ্যাট করাচি সেশন, যে ভাগ করো এবং ভারত ত্যাগ করো, এই যে স্লোগানটা দিয়েছিল, এটা মুসলিম লীগ থেকে দেওয়া হয়েছিল 1944 সালে। সেই সময় ভারতবর্ষের ভাইসরয় কে ছিলেন? তা দেখে নেবো আমি। এটাও কিন্তু লর্ড লিথিনগো হয়ে গেল। একদম চট জলদি এগুলো প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? তারপর একটা বলছি পাসিং অফ দ্য কুইট ইন্ডিয়া রেজলিউশন বাই দ্য কংগ্রেস 1942 হ্যাপেন ডিউরিং হুজ টেনার? প্রথমটা কি হলো? লর্ড উইলিংটন, লর্ড লিথিনগো, লর্ড ওয়েভেল, লর্ড ল্যান্সডাউন। এটাও কিন্তু অ্যান্সারটা লর্ড লিথিনগো হলো। তা লর্ড লিথিনগো সম্পর্কে কতগুলো কোশ্চেন্স করলাম? 7খানা কোশ্চেন্স করলাম। এই কোশ্চেন্সগুলো কিন্তু ভিভিআই, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা খাতে নোট ডাউন করে নিন, ঠিক আছে? প্রত্যেকটা ভিডিও ভিজিট করুন এবং প্রত্যেকে 500 যে কোশ্চেন যে সিরিজটা চালু করেছি, পুরো 500 কোশ্চেন্সটা খাতায় রেখে দেবেন। আপকামিং এক্সামসের জন্য অনেকগুলো কোশ্চেন্স কমন থাকবে, বা এই ধরনের বা এই পার্টিকুলার জায়গা থেকে কোশ্চেন্সটা আসবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন চলে যাব। 313 বলছে চক্রবর্তী রাজা সি গোপালাচারী, মানে কি? চক্রবর্তী রাজা গোপালাচারী বা সিআর ফর্মুলা যেটা প্রপোজ করেছিল 1944 সালে, এটা কার সময় প্রপোজ করেছিল? প্রথমটা কি আছে? উইলিংটন, লিথিনগো, ওয়েভেল। এত কোনটা হবে এটা অ্যান্সার? খুব ইজি এটা। উইলিংটন হবে না, লিথিনগো হবে না, এটা লর্ড ওয়েভেল হবে অ্যান্সার। বোঝা গেল জিনিসটা? লর্ড ল্যান্সডাউনও হবে না কিন্তু এটা অ্যান্সার। একদম ক্লিয়ার করতে পেরেছি? নেক্সট চলে যাব। বলছে ওয়াভেল প্ল্যান অ্যান্ড দ্য সিমলা কনফারেন্স 1942 টুক প্লেসেস ডিউরিং হুজ টেনার? কার সময় এটা হয়েছিল? এটা হচ্ছে লর্ড উইলিংটন, লর্ড লিথিনগো, লর্ড ওয়েভেল, লর্ড ল্যান্সডাউন। এটাও কিন্তু অ্যান্সার লর্ড ওয়েভেল হবে। বোঝা গেল জিনিসটা? একদম ক্লিয়ার করতে পেরেছি যে ওয়াভেল প্লেন যেটা হয়েছিল অবভিয়াসলি লর্ড ওয়েভেলের, একদম যাকে বলে মানে ইজি লেভেলের কোশ্চেন্স। নেক্সট চলে যাব। অবজারভেন্স অফ দ্য ডিরেক্ট অ্যাকশন ডে, যেটা আগস্ট 16, 1948 সাল আগস্টের 16 তারিখে হয়েছিল, বা দ্য মুসলিম লীগ ডিউরিং হুজ টেনার? এটা কার সময় কিন্তু হয়েছিল? ইম্পর্টেন্ট এটা। এটাও কিন্তু লর্ড ওয়েভেল ছিল তখনকার দিনে, বর্তমানে ভাইসরয়। তখনকার দিনে ভাইসরয় কিন্তু ইনি ছিলেন। লর্ড লিথিনগো হবে না, লর্ড উইলিংটন হবে না, লর্ড ল্যান্সডাউনও হবে না। বোঝা গেল জিনিসটা? নেক্সট চলে যাব। বলছে ইলেকশন টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফরমেশন অফ দ্য ইন্টেরিয়র গভর্নমেন্ট বাই দ্য কংগ্রেস ডিউরিং হুজ টেনার? এটা কার সময় হয়েছিল? এটা একই জিনিস, লর্ড উইলিংটন ফার্স্ট অফ অল যেটা ছিল। দেখি এটা হবে না, এটাও হবে না, এটা কিন্তু লর্ড ওয়েভেল হবে। বোঝা গেল জিনিসটা? লর্ড ল্যান্সডাউনও হবে না। মাথায় ঢুকলেছে এটা? নেক্সট কোশ্চেন চলে যাব। বলছে অ্যানাউন্সমেন্ট অফ দ্য এন্ড অফ দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বাই ক্লিমেন্ট এটলি ডিউরিং হুজ টেনার? তখন কিন্তু যেটা ছিলেন 1947 পর্যন্ত কিন্তু লর্ড ওয়েভেলই ছিলেন। বোঝা গেল? তাহলে এই কোশ্চেনটা অ্যান্সার কোনটা হওয়া উচিত? লর্ড ওয়েভেল। বোঝা গেল? 1948 পর্যন্ত তিনি ছিলেন অ্যাজ এ ভাইসরয়। বোঝা গেল জিনিসটা? নেক্সট চলে আসবো। বলছে হু অ্যানাউন্সড জুন 3 প্ল্যান? জুন প্ল্যান কে অ্যানাউন্স করেছিল? অবভিয়াসলি এটা মাউন্টব্যাটেন প্ল্যান। মানে এটা একদম ইজি লেভেলের কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা বারংবার পরীক্ষা আসে। এই কোশ্চেনটা ভিভিআই, যে জুন প্ল্যান কে, এটা কে করেছিল? দুর্বল কোশ্চেন। জুন প্ল্যান কে করেছিল? লর্ড মাউন্টব্যাটেন। বা কার সময় হয়েছিল, কোন ভাইসরয়ের সময়? সেটা কিন্তু লর্ড মাউন্টব্যাটেন হবে। বোঝা গেল জিনিসটা? নেক্সট চলে আসবো। বলছে ইন্ট্রোডাকশন অফ দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল ইন দ্য হাউস অফ দ্য কমন্স ডিউরিং হুজ টেনার? এটা কী হবে এই জিনিসটা? অবভিয়াসলি এটাও কিন্তু লর্ড মাউন্টব্যাটেন হবে। বোঝা গেল জিনিসটা? ইটস রাইট অ্যান্সার। এটা হবে না,
লর্ড ওয়েভেল হবে না, লেট আস ডাউন হবে না, অপশনটা কি হলো লর্ড মাউন্টব্যাটেন। বোঝা গেল জিনিসটা? আজকে লাস্ট কোশ্চেন্স দেখে নি। বলছে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য টু বাউন্ডারি কমিশনস আন্ডার দ্য স্যার টুইল র্যাটক্লিফের আন্ডারে ফর দ্য পার্টিশন অফ বেঙ্গল অ্যান্ড দ্য পাঞ্জাব ত্রিভুজ টেনার। অবভিয়াসলি মাউন্টব্যাটেনের সময় মাউন্টব্যাটেন লাস্ট এসেছিলেন আমাদের দেশ ভাগ করে স্বাধীনতা দিতে। বোঝা গেল জিনিসটা? লর্ড মাউন্টব্যাটেনের সময়। বোঝা গেল? 320 অব্দি আজকে ডিসকাস করে দিলাম। নেক্সট যে আপকামিং যে সিরিজটা আসছে পার্ট 24 খুব শীঘ্রই আসবে। আপনারা আগের ভিডিওগুলো ভিজিট করুন, তারপরে এই ভিডিওটা ভিজিট করুন এবং প্রত্যেকটা কোশ্চেন আপনারা নোট ডাউন করুন। বোঝা গেল জিনিসটা? দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। ভিডিওটা ভালো লাগা থেকে বারবারই বলি লাইক করবেন এবং তার সাথে বন্ধুদের সাথে শেয়ার করবেন। খুব ইম্পর্টেন্ট একটা সিরিজ এটা। তার সাথে চ্যানেলে নিউ হতে গেলে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে অন্যান্য যে ভিডিওসগুলো আছে বিভিন্ন ম্যাম এবং স্যাররা নিচ্ছেন সেই ভিডিওগুলো দেখুন। আপনাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ ইম্পর্টেন্ট টপিক সেগুলো এবং আমরা খুব বেস্ট কন্টেন্টের ভিডিওগুলো আনছি। আপনারা কিছু কন্টেন্ট সাজেস্ট করতে পারেন, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমাদের ফিডব্যাক জানাবেন। থ্যাংক ইউ, অল অফ ভিউয়ার্স, স্টে সেফ, স্টে টিউন।